আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মাহবুবুল আলম। স্যার, আপনাকে এনটিভিতে স্বাগতম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেজর জেনারেল মাহবুবুল আলম সক্রিয় রাজনীতির সাথে জড়িত। তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক এবং জনতা পার্টির নৈতিক কমিটির প্রধান। আমাদের সাথে আরও আছেন সাবেক পুলিশের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং সাবেক ডিএমপি কমিশনার জনাব সারোয়ার। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে এনটিভিতে স্বাগতম। ধন্যবাদ। স্যার, আমরা একটু শুরু করি আপনাকে দিয়েই। স্যার, আমরা দেখছি যে এখন যে বৈষয়িক অবস্থা এবং আমাদের ভূ রাজনীতি এবং আমাদের যে পররাষ্ট্র আমরা যে নিয়েছি বাংলাদেশ ফার্স্ট, এই জিনিসটা নিয়ে আমাদের যে সশস্ত্র বাহিনী রয়েছেন সেটা কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যথেষ্ট প্রস্তুত, নাকি স্যার এটা আধুনিকায়ন দরকার কিংবা সংস্কার দরকার? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং আরটিভির দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন। হাসিব, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা নিয়ে মনে হয় পুরা দিন ধরে প্রশ্ন উত্তর করা যাবে, সেমিনার করা যাবে। এটা এত ব্যাপক, এটা এত ব্যাপক যে অল্প সময়ের মধ্যে এটার ব্যাপারে তারপরেও আমি হয়তোবা কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পারি। সেটা হলো যে জাতীয় নিরাপত্তার কথা বলেছেন, যে জাতীয় নিরাপত্তা এবং বাংলাদেশ ফার্স্ট দুইটা কিন্তু সিঙ্ক্রোনাইজ করতে হবে। জাতীয় নিরাপত্তার মধ্যে আসছে যে এটার মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে, অনেকগুলো কম্পোনেন্ট আছে কিন্তু, যেমন ভৌগোলিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, আমার কৃষ্টি কালচারের নিরাপত্তা, আমার ট্রেড কমার্সের নিরাপত্তা, এইগুলি সমস্ত শিক্ষার নিরাপত্তা, এই সব কিন্তু মিলিয়ে কিন্তু জাতীয় নিরাপত্তা। আমার যদি ডেমোগ্রাফিক বা আমার যে জনগণ হলো গিয়ে একমাত্র নিরাপত্তার জন্য, প্রত্যেকটা কিছুর জন্য জনগণই হলো গিয়ে আসল উপাদান। সশস্ত্র বাহিনী বা অন্য প্যারামিলিশিয়া এগুলি হলো গিয়ে তাদেরকে কিন্তু সাপোর্টিভ, তাদের অ্যারাউন্ড জনগণ র্যালি করে। সেজন্য আমাকে যে জিনিসটা প্রথমে আমি বলতে চাই সেটা হলো যে আমাদের যে গভর্নেন্স, আমাদের যে জাতীয় ঐক্য, আমার এই যে মানুষগুলাকে যাতে তারা এই বাংলাদেশকে ভালোবাসে এবং তারা যাতে এই বাংলাদেশের জন্য জীবন দেয়, এই যে মানসিকতাটা যখন তার মধ্যে আসবে, তখন আমি আমার সশস্ত্র বাহিনী যত খারাপই থাকুক আমরা আমার দেশকে আমরা নিরাপত্তা দিতে পারবো ইনশাআল্লাহ। যাক, ওইটা একটা বড় আলোচনা। আমরা কিভাবে আমার জনগণকে আমাদের দেশপ্রেমিক হিসাবে আমার দেশের জন্য জীবন দেবে কেমনভাবে তৈরি করতে পারবো, সেটা হলো ডিফারেন্ট অ্যাসপেক্ট, অ্যান্ড ওটার উপরে ডিফারেন্ট আলোচনা হতে পারে। আসি সশস্ত্র বাহিনীর ব্যাপারে। সশস্ত্র বাহিনীর যে আইডিয়া বা এটার যে স্ট্র্যাটেজিক কনসেপ্ট, এই কনসেপ্টটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। পুরো পৃথিবীর যে যুদ্ধ বিগ্রহ যেটা হচ্ছে সেটা থেকে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন ফর এক্সাম্পল, এখন ড্রোনস হ্যাভ টেকেন ওভার এ বিগ পার্ট ইন দি হস্টিলিটিতে। ড্রোন দিয়ে কিন্তু রাশিয়ার মতন একটা দেশে কাবু করে ফেলছে ইউক্রেন। ড্রোন দিয়ে কিন্তু ইরান, যার কোনো এয়ারফোর্স নাই, কোনো কিছু নাই, সে কিন্তু কাবু করে ফেলেছে চারিদিকের। ইভেন টু দ্যাট এক্সটেন্ট দি ওয়ান অ্যান্ড অনলি সুপার পাওয়ার ইউএসএ। সেই জন্য ড্রোন টেকনোলজি ইজ ভেরি সিম্পল, আমরা নিজেরাই বানাতে পারি এবং বানাচ্ছিও আমরা অ্যাকচুয়ালি। তো এইটার সঙ্গে সংযুক্ত হবে, আমি যদি আমার হস্টাইল যারা আছে, আমার হস্টাইল নেইবার যারা আছে, তাদের যদি ক্যাপাবিলিটিটাকে আমি চিন্তা করি যে তারা আমার উপরে কেমনভাবে আক্রমণ করতে পারে, সেটার জন্য আমাকে প্রথমত দেখতে হবে
যে আমার যেই স্থল সৈন্যবাহিনী, যেটা স্থল সৈন্যবাহিনী আছে, এদেরকে এমন এক পর্যায়ে নিতে হবে যাতে যারা আগ্রাসন করবে তারা যাতে চিন্তা করে অনেক কয়বার যে আমার এই আগ্রাসনের প্রতিফলটা কি আমার জন্য বহনযোগ্য হবে কিনা। এটাকেই বলা হয় ডেটারেন্স। তো এই ডেটারেন্সের জন্য যেমন আমি যদি আমাদের এই যে জিওগ্রাফিটা দেখি, জিওগ্রাফিটা এখানে ব্রহ্মপুত্র নদ, যমুনা নদ, এখানে পদ্মা নদী এসে এখানে বাংলাদেশকে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা 4টা সেক্টরে ভাগ করেছেন। 4টা সেক্টরে ভাগ করেন এবং সবচেয়ে মজার কথা, এই 4টা সেক্টরের 4 ধরনের ক্যারেক্টারিস্টিক। নর্থ ওয়েস্টার্ন সেক্টরের ক্যারেক্টারিস্টিক হলো এটা ওপেন ভিজিবিলিটি, এখানে ট্যাঙ্কেবল এরিয়া আছে, এখানে আর্মার্ড অপারেশন হতে পারে। সিমিলারলি নিচের দিকে হলো গিয়ে জলাভূমি, ডান দিকে উপরে হলো গিয়ে পাহাড় পর্বত ইত্যাদি। এই যে একটা সুন্দর ক্যারেক্টারিস্টিক, এটার উপরে ভিত্তি করে কিন্তু পলিসি মেকিং আমাদেরকে ফোর্সেস গোল তৈরি করতে হবে। স্যার আমরা আপনার কাছে আবার ফিরবো স্যার। স্যার আমরা একটু সাবেক আইজিপি জনাব সারওয়ার হোসেন আপনার কাছে যেতে চাই। পুলিশের প্রধান যে কাজটা সেটা হলো জনগণেরকে নিরাপত্তা দেওয়া, এবং আমরা যেটা দেখি যে পুলিশ এটাকে করে 2টা ক্ষেত্রে। একটা হলো যে প্রিভেনশন অফ ক্রাইম, তারা ক্রাইম যাতে না হয় সেটাকে আগের থেকে আইডেন্টিফাই করে তাদের সেই ক্রাইমটাকে বন্ধ করে। আর একটা হলো ক্রাইম যদি ঘটে যায় তাহলে সেই সুষ্ঠুটা তদন্তের মাধ্যমে অপরাধীকে ধরে দেন শাস্তি করা। তো এই যে 2টা কাজ, এটা বর্তমান যে পুলিশের যে কাঠামো, এই কাঠামোতে স্যার আপনি দীর্ঘদিন পুলিশে ছিলেন, এটা কি সম্ভব হচ্ছে নাকি কোনো সংস্কারের প্রয়োজন আছে? ধন্যবাদ আপনাকে আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। এনটিভির সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই প্রশ্ন বিশাল উত্তর হবে। অ্যাকচুয়ালি বাংলাদেশ পুলিশের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যদি আমরা নির্ণয় করতে যাই, কিছু পিছনে যেতে হবে। যেমন গত সরকারের সময় 15-16 বছর, সেই সময় পুলিশকে একটা নির্দিষ্ট লক্ষ্যে ডেভেলপ করা হয়েছে, বাট জনগণের ভূমিকা বা জনগণের সার্ভিস দেওয়াটা খুব বেশি ছিল না। আবার আমরা যদি ধরি যে 5ই আগস্টের পরে পুলিশকে চেঞ্জ করতে হয়েছে আমাদের, এবং এই চেঞ্জিংটা এখনও চলমান। আপনি বলছিলেন যে পুলিশের বর্তমান সাংগঠনিক কাঠামো এনাফ কিনা পুলিশিং করার জন্য। তো এই প্রসঙ্গে আলোচনা যে গত 16 বছরে যে ব্যাকলগুলো তৈরি হয়েছিল সেটাকে কভার করতে হবে। পাশাপাশি 5ই আগস্টের সময় পুলিশের যে অবস্থা হয়েছিল জুলাই আগস্ট আন্দোলনে, সেটাকেও কভার করতে হবে। এবং 3 নম্বরে যেটা কভার করতে হবে যে পুলিশের রিফর্ম, এই রিফর্মটাও দরকার। রিফর্মটা অতীতে হয়নি, কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তেমন একটা হয়নি, সীমিত কিছু ছাড়া। তো 3টা বিষয় আমাদেরকে কভার করতে হবে। 15 বা 16 বছরের ব্যাকলগ, 5ই আগস্টের পরে পুলিশের যে দুরবস্থা এবং পুলিশের রিফর্ম। তবে আসার কথা হলো যে অনেক কিছুই এখন চলছে, রিফর্ম সহ ব্যাকলগগুলো কভার করার জন্য অনেক বিষয় বর্তমান সরকার করে যাচ্ছেন। তবে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় না বললেই নয়। পুলিশ সংস্কারের মধ্যে হয়তো 100-র উপরে প্রস্তাব আছে বিভিন্ন ক্ষেত্রে পুলিশকে রিফর্ম করা। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট আমি আলোচনা করছি, যেটা হলো মানুষকে যে সার্ভিসটা পুলিশ কর্তৃক দেওয়া হয় সেটার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের জন্য মানুষের যে আস্থা, এই আস্থা ফিরিয়ে আনার জন্য পুলিশের যে এফআইআর বা থানায় মামলা দাখিল এবং থানায় জিডি করা, এইটাকে অনলাইন পুরোপুরি করতে হবে। এবং এটার অনলাইন ট্র্যাকিং যেই ক্লায়েন্ট বা কমপ্লেনেন্ট করেছে তাকেও ফিডব্যাকটা জানাতে হবে এবং এটাকে সহজ করতে হবে এবং এটাতে জোর বেশি দিতে হবে। এরপরে আসা যায় যে পুলিশের সেবা, থানাটাকে আরও ডেভেলপ করতে হবে। মূলত থানার কাজ হলো জনগণকে, স্থানীয় জনগণ সহ সকলকে সেবা দেওয়া। এই জন্য থানায় যে জনবল কাজ করছে এই জনবলটাকে বাড়াতে হবে, রিস্ট্রাকচারিং করতে হবে। থানার প্রয়োজনে থানার অফিসার ইনচার্জের র্যাঙ্কটা হয়তো আপগ্রেড করে দিতে হবে। এরপর থানায় নারী, শিশু এবং দুস্থ লোকরা সার্ভিস নিতে আসে, তাদের জন্য স্পেশাল ডেস্ক, এটা কোনো কোনো থানা, ইম্পর্টেন্ট থানাগুলোতে আছে, বাট এটার পরিধি সকল থানায় করতে হবে। এরপরে আসেন ইনভেস্টিগেশন পুলিশের একটা বিশাল টুলস। এই ইনভেস্টিগেশন যত ভালো হবে মানুষের আস্থা তত বাড়বে।
তো ইনভেস্টিগেশনের জন্য পুলিশের থানার পাশাপাশি ডিবি, সিআইডি, পিবিআই এই সংস্থাগুলো কাজ করে। তো সিআইডি, পিবিআই এবং ডিবিকে আরও ডেভেলপ করতে হবে এবং ইম্পর্টেন্ট মামলাগুলো শুরুতেই সিআইডি, পিবিআই বা ডিবি কর্তৃক তদন্ত করতে হবে। থানা পুলিশেরও মামলা ইনভেস্টিগেশন করার জন্য দুইটা উইং থাকা উচিত, একটা হলো ইনভেস্টিগেশন উইং আর একটা থাকবে অপারেশনাল বা প্রিভেন্টিভ পুলিশিং। এর বাইরেও আরও যেসব পদক্ষেপ নিতে হবে সেখানে হলো পুলিশে বা সরকারি ক্ষেত্রে অনেক সময় দুর্নীতি একটা অন্তরায় হয়ে দাঁড়ায়, এটাকে কমাতে হবে। এটা কমানোর জন্য আমি মনে করি যে যারা ইম্পর্টেন্ট পোস্টে পদায়ন হবে আমাদের গভর্নমেন্টের নিয়ম আছে যে সম্পদ বিবরণী দাখিল করতে হয়, অর্থাৎ কোনো এলাকার পুলিশ সুপার হলে তার আগেই সে সম্পদ বিবরণী দাখিল করে যাবেন এবং পুলিশ সুপারের পরে আবার সম্পদ বিবরণী দাখিল করবেন। এর মধ্যে কোনো ব্যত্যয় আছে কিনা, এই ডেটাটা যদি কাজ না করে তাহলে অনেক ক্ষেত্রে পুলিশের যে ডেভিয়েশনগুলো এই ডেভিয়েশনগুলো রক্ষা করা যায় না। এরপরে স্বাধীন পুলিশ তদন্ত কমিশন, এটা অনেক আগে থেকেই এই বক্তব্য বা প্রস্তাব চলছিল, তেমন এটা আগায় নাই, এটাকে আগাতে হবে। স্বাধীন পুলিশ কমিশন করতে হবে নট অনলি পলিটিক্যাল প্রেশার প্রতিরোধ করার জন্য, অন্যান্য প্রেশার আছে, সব প্রেশার প্রতিরোধ করার জন্য স্বাধীন পুলিশ তদন্ত কমিশন করতে হবে। পুলিশের বিরুদ্ধে যে কমপ্লেনগুলো আছে এই কমপ্লেনগুলোর জন্য একটা স্বাধীন কমপ্লেন তদন্ত সেল করতে হবে, যাতে মানুষ সঠিক তার বিচারটা পায় বা সঠিক কমপ্লেন করে সঠিকভাবে পুলিশের যারা লায়েবল তাদেরকে শাস্তির আওতায় আনা যায়। এছাড়া আগে পুলিশিং যেটা হতো অনেকটা ট্রেডিশনাল পুলিশিং, আমরা ট্রেডিশনাল পুলিশিং থেকে বের হয়ে টেকনোলজি বেসড বা টেক বেসড পুলিশিংয়ে আগাইতে হবে। আমাদের যে সাইবার, এখন সাইবার ওয়ার্ল্ডে বা সাইবার ক্রাইম বিশাল একটা জগৎ, এখানে আমাদের পুলিশ ফোর্সকে ডেভেলপ করতে হবে এবং সাইবার পুলিশিংকেও আরও জোরদার করতে হবে, জনবল তৈরি করতে হবে, ট্রেনিং দিতে হবে। পুলিশের ট্রেনিংগুলা অনেকটা বলা যায় যে টাইম কনজিউমিং, এই টাইম কমানোর জন্য অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে ছোটো ছোটো ট্রেনিংগুলো যদি অনলাইনে করা যায় তাহলে 2,10,000 পুলিশ সাইমেলটেনিয়াসলি অনলাইনে ট্রেনিং করে যার যার মতো ডেভেলপ হতে পারবে। আমাদের বিভিন্ন পুলিশের মধ্যে বিভিন্ন ইউনিট আছে, র্যাব সহ অন্যান্য ইউনিট। এই র্যাব বা অন্যান্য ইউনিটের রোলগুলোকে আরও স্পেসিফিক করতে হবে, যেমন পিবিআই বা সিআইডি স্পেসিফিক বিভিন্ন ধরনের মামলা করে, অতএব র্যাব কী ধরনের কাজ করবে সেটাকেও আরও স্পেসিফাই করতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন স্যার আমাদের এই প্রশাসনের যে এখন যে কাঠামো আছে এটাকে সংস্কার করতে হবে, সংস্কারের কথা সংস্কারের কার্যক্রম চলছে, তবে আরো সংস্কার করতে হবে, আপনার কাছে আবার কমিউনিটি পুলিশিংকেও বাড়াতে হবে। আমি একটু এটার মধ্যে একটু ইনপুট দিতে পারি, কারণ আমি তো এই দেশেরই জনগণ, অতএব পুলিশের কার্যক্রম আমরা দেখি। আমার কাছে মনে হয় সর্বপ্রথম পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এটা হলো নাম্বার 1। যদি এই আমাদের এই পুলিশের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে এই পুলিশ সাংঘাতিক ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ। 2, এই পুলিশের লজিস্টিক সাপোর্টটা অত্যন্ত খারাপ অবস্থা, এটা বাড়াতে হবে। গ্রামে গঞ্জে যে সমস্ত থানা আছে তারা ওই যে সিএনজিতে করে, তারপরে টমটমে করে, তারপরে ওই বিভিন্ন জায়গায় যায় গিয়ে কাজ করে, তাদের লজিস্টিক কেন দেওয়া হবে না? এবং ফাইনালি তাদের যে পে স্কেল হ্যাজ টু বি ইনক্রিজ, আদারওয়াইজ তাদের মধ্যে করাপশন যাবেই। দিস ইজ দ্য 3 পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি। স্যার আপনার কাছে প্রশ্ন আমার, আপনি কারাপশনের কথা বলছেন, তো স্যার এই কারাপশন বন্ধ করার জন্য এবং গতি বাড়ানোর জন্য আমাদের আর্মির থেকে এবং সেনাবাহিনীর, নৌবাহিনী, সশস্ত্র বাহিনীর থেকে আমরা দেখেছি যে স্যার অফিসারদেরকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। আরও একটা জিনিস আমরা দেখেছি যে মেগা প্রজেক্ট যেগুলো ছিল স্যার, মেগা প্রজেক্টগুলো মানে দুর্নীতিমুক্ত যাতে হয় এটার জন্য স্যার এই সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, এই মিলিটারির কাছে দেওয়া হয়েছে, কিন্তু এতে কাজের উন্নতি হয়েছে আমরা দেখেছি। কিন্তু অভিযোগ আসছে যে এই যে কাজের যে প্রজেক্টের যে মূল্য এটা স্যার 2 গুণ 3 গুণ হয়ে গেছে। আবার ওই যে যারা অফিসার যারা এসেছিলেন, অন্যরা যারা এসেছিলেন তাদের ব্যাপারে অনেক অভিযোগ, নৈতিক অভিযোগ, এটাকে কীভাবে মূল্যায়ন করবেন স্যার আপনি? প্রথমত খুব সুন্দর প্রশ্ন এবং টাইম ওরিয়েন্টেড। প্যারাসিটামল কিন্তু বেশি দিন খেতে হয় না, বা অ্যান্টিবায়োটিকও বেশি দিন খেতে হয় না। এটা বেশি দিন খেলে এটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, ভেরি ভেরি সিম্পল কথা। সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে এই সমস্ত বিভিন্ন জায়গায় আনা হয়েছিল, তখন হয়তো একটা প্রয়োজন ছিল,
সাময়িক প্রয়োজন, সাময়িকের মধ্যে চলে যাবে। আমি ব্যক্তিগতভাবে নৈতিকতার দিক থেকে আমি এই সেনাবাহিনীর লোকজনকে বিভিন্ন জায়গায় ডেপুটেশনে পাঠানো আমি পক্ষপাতী নই, কিন্তু হয়তোবা সময়ের প্রয়োজনে তখন হয়তো হয়েছিল, বাট দ্যাট হ্যাজ টু কাম ব্যাক। সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী শুড বি কনসার্ন উইথ দেয়ার ওন বিজনেস। বাইরের বিজনেসটা তাদের করার যাওয়া উচিত না। কেন? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, তাহলে এই যে বাইরের যে অর্গানাইজেশন যেগুলি আছে, যে কনস্ট্রাকশন অর্গানাইজেশন, রোডস অ্যান্ড হাইওয়েজ, সিএনবি টিএনবি বা পিডাব্লিউবি বা যেগুলো, তারা তাদের যে এফিসিয়েন্সি এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমরা তাদেরকে এফিশিয়েন্ট বানাই না কেন? আমরা কেন ফৌজকে এনে তাদের এফিসিয়েন্সিটা, ওরা বলবে ভাই তাহলে তো আমার কাজ নাই, আমরা ই করে দিই। I want to bring back the efficiency of the civil organization, those who are supposed to do the civil job. আচ্ছা, 2 নম্বর কথা হলো যে হ্যাঁ, ফৌজ কাজ করবে কোথায়? যেমন ইন্ডিয়াতে আছে, দে হ্যাভ দিস বর্ডার রোড প্রজেক্ট কোর, একটা কোর আছে পুরা বর্ডার রোড এবং বর্ডার রোড মেনটেন্যান্সের জন্য। আমাদের দরকার আছে, এখানে ফৌজ ছাড়া করতে পারবে না। অতএব ফৌজকে আমরা ওই বর্ডার রোড, ক্রিটিক্যাল জায়গা, হিল ট্র্যাক্স, এই সমস্ত জায়গায় তারা করছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ এত সুন্দর কাজ করছে যেটা অন্য কেউ করতে পারবে না। তো সেই জন্য ওদেরকে দিয়ে আমরা এই কাজগুলো করব। যদি মনে করেন যে কোনো জায়গায় একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গ্রো করতে হবে, সেখানে আমরা করতে পারবো, কিন্তু ইন জেনারেল এটা ইজ নট। আর 3 নম্বর কথা হলো, আমার এই অফিসাররা যখন বাইরে যাবে তখন এই সিভিল যে ইন্টারাকশন যেটা হবে, এটাতে তারা দুর্নীতিপরায়ণ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং এদেরকে আস্তে আস্তে ব্যারাকে ফিরে এটা নিয়ে স্যার, আপনাকে আসি স্যার, আপনি সাবেক আইজিপি হিসেবে যখন ছিলেন, আপনি ঢাকা ডিএমপির কমিশনার ছিলেন, তার আগে আপনি ডিএমপির যে ট্রাফিক ডিভিশনের আপনি হেড ছিলেন। তো আপনি এখানে অনেক কাজ করেছেন আমরা দেখেছি, এবং আপনি যখন ডিএমপি কমিশনার ছিলেন তখন এই ট্রাফিকের বিশেষ করে এআই ক্যামেরাগুলো যেগুলো বসিয়েছেন, এগুলো একটা সুফল পাওয়া যাচ্ছে। অন্তত ড্রাইভাররা একটু ভয় পাচ্ছে যে এআই ক্যামেরা দিয়ে আমরা তো আর কি করা যায় স্যার এই ট্রাফিক ডিপার্টমেন্টে? ধন্যবাদ আপনাকে। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, বিশেষ করে দেশের ইকোনমির জন্য। কারণ হলো যে ঢাকা শহরে ট্রাফিক জ্যামের কারণে প্রায় 52,000 কোটি টাকা ইয়ারলি লস হচ্ছে। এর বাইরেও কিন্তু অন্যান্য ইফেক্ট আছে মানুষের স্বাস্থ্যের উপরেও। তো এইটা কমানোর জন্য আমরা ডিএমপি পুলিশ গত 1-1.5 বছর পর্যন্ত অনেকগুলা স্টেপ নিয়েছি। সেই স্টেপগুলোকে কন্টিনিউ করতে হবে। স্টেপগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা স্টেপ হলো যে এখানে যে ট্রাফিক জ্যাম হয়, মূলত ঢাকা শহরের রোডগুলো ডিফেক্টিভ হলো যে ইন্টারসেকশনগুলো দেখা গেলো যে অন্যান্য দেশে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার পরপর, কিন্তু এখানে দেখা যায় 300-400 মিটার পরপর। তা আমরা ইতিমধ্যেই প্রায় 70 ইন্টারসেকশনে রোড মডিফাই করে ট্রাফিক জ্যাম কমিয়েছি। বলা যায় যে আগে গাড়ির গড় গতিবেগ ছিল ঢাকা মহানগরে লেস দ্যান 5 কিলোমিটার, সেটা এখন বেড়ে 10-11 কিলোমিটার হয়েছে। রিসেন্টলি আমরা অ্যাপ্লাই করেছি এআই ক্যামেরা। অ্যাকচুয়ালি এআই ক্যামেরা না, এটা পিটিজেড ক্যামেরা। এই ক্যামেরাতে যোগ করা হয়েছে একটা সফটওয়্যার, রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে কাজ চলছে। তো এই ক্যামেরার সংখ্যা আরও বাড়াতে হবে, ঢাকা শহরকে কভার করতে হবে। পাশাপাশি এখন যেটা আরও প্রয়োজন, ঢাকা মহানগরে কিন্তু হিউজ পপুলেশন। এই পপুলেশন কিন্তু ঢাকা মহানগরে রাস্তায় যত্রতত্র পার হয়, ফুট ওভারব্রিজ ইউজ করে না, জেব্রা ক্রসিং ইউজ করে না। অতএব এদেরকে কন্ট্রোল করার জন্য আমি মনে করি যে এআই সফটওয়্যার ইউজ করতে হবে। অর্থাৎ কেউ যদি জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ ব্যবহার না করে রাস্তায় পার হয় বা রাস্তায় হাঁটে, তাদেরকে এআই ক্যামেরার মাধ্যমে আইডেন্টিফাই করে তাদের ছবি আমাদের এনআইডি ডাটাবেস থেকে মিলিয়ে নিয়ে তার অ্যাড্রেস বের করে অ্যাড্রেসে তার বিরুদ্ধে প্রসিকিউশন পাঠানো। বিশেষ করে মোটর যান আইন বা রোড ট্রান্সপোর্ট অ্যাক্টে কিন্তু আপনার প্রভিশন আছে, কোনো প্যাসেঞ্জার বা পেডেস্ট্রিয়ান যদি রাস্তায় যত পার হয় তার বিরুদ্ধে সার্টেন পরিমাণ জরিমানা আরোপ করা। যারা যদি স্যার ময়লা ফেলে সেটাও তো তাহলে সবকিছুই আইনের আওতায় আনা যাবে, শুধু যত্রতত্র হাঁটা না। এরপরে ঢাকা মহানগরীতে যে বিভিন্ন জিনিসের একটু হ্যাজার্ড আছে, এই হ্যাজার্ডগুলোকে কন্ট্রোল করতে হবে।
যেমন ব্যাটারি চালিত রিক্সা, এগুলো কন্ট্রোল করার জন্য মেকানিজম আছে। মেকানিজমগুলা সরকার কাজ করতেছে, সংশ্লিষ্ট সংস্থা। পাশাপাশি হকার, আমি মনে করি যে হকারের একটা সংজ্ঞা আছে। হকার হলো ঘুরে ঘুরে হকারি করবে। তা আনফর্চুনেটলি হকাররা বলা যায় যে রাস্তা বা ফুটপাতে স্থায়ীভাবে দোকান গড়ে বসছে। তো এর মধ্যে অনেক হকার আছে, তারা কিন্তু অনেকটা সলভেন্ট। হয়তো দেখা যাচ্ছে যে 4-5 লক্ষ টাকার পুঁজি ডেইলি 8-10 হাজার টাকা লাভ করে। ধরেন বিদেশি ফলের দোকান বা কাপড়ের দোকান ইত্যাদি ইত্যাদি। তারা দেখা ভ্যান যাচ্ছে নিয়ে এসে স্যার রাস্তার মধ্যে দাঁড় করে রেখে তারা দেয়। দেখা যায় যে প্রায় 10 স্কোয়ার ফিট জায়গা দখল করে রাস্তা বা ফুটপাত দখল করে। অথচ যদি হকাররা মাত্র 4 ফিট বাই 2 ফিট একটা বেঞ্চে ছোট জায়গায় ফুটপাতের এক পাশে, মানুষের ফুটপাত হলো 2/3 থাকবে মানুষের হাঁটার জন্য, 1/3 হয়তো তাদের বসার জন্য, তাহলে এই সমস্যাটা হয় না। এরপরে আছে আরেকটা উপদ্রব হলো যে আমাদের যারা ব্যবসায়ী, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, হোটেলে খাওয়া দাওয়া হয়, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়, দেখা যাচ্ছে যে তার চুলাটা, পরোটা বানানোর চুলাটা বা মুরগির চিকেন গ্রিল বানানোর চুলাটা রাস্তা বা ফুটপাতে, সেটাও কিন্তু আমাদের কিন্তু ডিস্টার্ব করে। তো এই বড় ব্যবসায়ীদের দোকানের এক্সটেনশন যদি ফুটপাত এবং রাস্তা থেকে সরানো যায় তাহলে ক্লিয়ার হবে। এর বাইরে আছে যে বাস রুট রেশনালাইজেশন, এটা আমরা অনেকদিন পর্যন্ত শুনতেছি, কিন্তু কৌশল করে এটাকে কিন্তু আগানো যায়। এর মধ্যে সবচেয়ে আগে আগাতে পারে যে আমাদের বিআরটিসির বাস আছে। এই বাসগুলোতে আমরা যদি নির্দিষ্ট কয়েকটা রুটে টিকিট সিস্টেমে বিআরটিসি বাস চালানো যায়, তাহলে আমি মনে করি যে অন্যান্য প্রাইভেট বাসগুলো আস্তে আস্তে লাইনে আসবে। এরপরে আমাদের অন্যান্য যে হ্যাজার্ডগুলো আছে, যে রোড কনস্ট্রাকশনের ডিফেক্টগুলা, এগুলো সিটি কর্পোরেশন বা রোডস অ্যান্ড হাইওয়েজ বা রাজুক, এদের মাধ্যমে ধীরে ধীরে এগুলোকে ঠিক করতে হবে। ট্রাফিকের জনবলকে আরও স্ট্রেনথেন করতে হবে, জনবল বাড়াতে হবে এবং ট্রেন করতে হবে, এবং টেকনোলজি ইউজ যত বেশি করা যাবে তত বেশি কিন্তু আমরা ট্রাফিক লটা বা অ্যাক্টটা এনফোর্স করতে পারবো। এর বাইরে অন্যান্য অনেক বিষয় আছে ট্রাফিক ঢাকা শহরে কমানোর জন্য। যেমন ধরেন এয়ারপোর্ট থেকে উত্তরা আগে অনেকগুলা সিগন্যাল ছিল, এই সিগন্যালগুলা কিন্তু এখন রোড কনস্ট্রাকশন বা রোড মডিফাই করে এমনভাবে করা হয়েছে, যেমন স্টপ রোড, ওভারব্রিজ বা এয়ারপোর্ট রোড ক্রসিং, ওভারপাস বা জসীমউদ্দিন ওভারপাস, এরকম ওভারপাস বা আন্ডারপাস বা ক্ষেত্রবিশেষে ইউটার্ন বা ইউলুপ আরও বানাতে হবে। অনেকগুলো রোডকে আছে, এগুলো একটু মডিফাই করতে হবে বা রোডকে ওয়াইড করতে হবে। এছাড়া রিক্সা ফ্রি আমাদের অনেকগুলো রোড আছে, রিক্সা ফ্রি রোডের সংখ্যা আরও বাড়াতে হবে। আমরা যদি ধরা যায় যে পুরো মিরপুর রোডটাকে গাবতলী পর্যন্ত রিক্সা ফ্রি করতে পারি, ওইদিকে টেকনিক্যাল মোড় থেকে মিরপুর 1-10 হয়ে 14 পর্যন্ত রিক্সা ফ্রি করা, বা কুড়িল বিশ্ব রোড বা প্রগতি সরণি থেকে যদি রিক্সা ফ্রি করতে পারি, তাহলে আমরা মনে করি যে ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হবে। বলা যায় যে টেকনোলজি অ্যাপ্লাই করে আমরা ট্রাফিক ব্যবস্থাকে আরও বেগবান করতে পারি। পাশাপাশি পুলিশের ডাম্পিং গ্রাউন্ড প্রয়োজন, কেননা আনফিট বাস বা আনফিট ভেহিকেলগুলো পুলিশ সিজ করে ডাম্পিং স্টেশনে নেয়। এমন পুলিশের যে সীমিত ডাম্পিং স্টেশন, সেখানে জায়গা নেই, অতএব রাখা যায় না বলে পুলিশ অনেক সময় ডাম্পিং করে না। অতএব আনফিট বাসগুলো রাস্তা থেকে সরাতে হবে। রাতের বেলা যে ট্রাফিক একটা কন্ডিশন হয় 10টার পরে, যেহেতু ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান শুধুমাত্র রাতের বেলা ঢাকা শহরে চলতে পারে, এর ফলে একটা অসুবিধা আছে। আমাদের লজিস্টিক ইকোনমি, সেটা কিন্তু ঢাকা শহরের জন্য মাত্র 9 ঘন্টা অ্যাপ্লিকেবল। কিন্তু আমরা যদি কতগুলো বড় প্রজেক্টের কাজ হয়তো শেষ হবে 3-4 বছর পরে, কিন্তু আসলে আমরা 1 বছরের মধ্যে শেষ করতে পারি। যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা বাইপাস রোড বা ইনার সার্কুলার রোড, এগুলো যদি আমরা 1 বছরের মধ্যে শেষ করতে পারি, তাহলে হয়তো দেখা যায় যে দিনের বেলাও ট্রাক বা লজিস্টিক্স ঢাকা মহানগরের উপর দিয়ে চলাচল করতে পারবে। এছাড়া আমাদের যে বাস টার্মিনালগুলোকে আরও রিমডেলিং করতে হবে, প্রয়োজনে মাল্টি স্টোর করতে হবে, এবং টার্মিনালকে আমাদের লোকজন ইউজ করে বাস ডিপো হিসাবে। অ্যাকচুয়ালি ডিপো না, টার্মিনালে আসবে, আধা ঘন্টা থাকবে, বাস প্যাসেঞ্জার নিয়ে চলে যাবে। প্রত্যেকটা বাসে যার রুট পারমিট দেওয়া হয়েছে তাদের নিয়ম হলো যে নিজস্ব পার্কিং ইয়ার্ড থাকতে হবে, অর্থাৎ প্যাসেঞ্জার নামায় দেওয়ার পরে তার যদি 24 ঘন্টা প্যাসেঞ্জার না থাকে, 24 ঘন্টা তার নিজস্ব টার্মিনালে বা নিজস্ব এলাকায় পার্কিং করতে হবে। এরকম অনেকগুলো বিষয় যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে মনে করি যে ট্রাফিক ব্যবস্থা আরো ভালো উন্নত হবে। স্যার আপনার কাছে একটু আসি, আমরা এই দুইটা বাহিনী স্যার, একটা হলো মিলিটারি আর একটা হলো পুলিশ, তো এই দুইটা বাহিনী মিলেই তো স্যার আমাদের রাষ্ট্রকে নিরাপত্তা দিবে আর কি। কিন্তু আমরা দেখেছি স্যার, দুইটা বাহিনীর মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা, কে সিনিয়র কে জুনিয়র, কে কার পদ কি, এটা একটা বিষয় আমরা দেখছি, যেটা যখন মিলিটারিরা এই আপনার ইনএড অফ সিভিল পাওয়ারে যখন তারা কাজ করতে আসে, সেটা আমরা দেখি তখন এই সমস্যাটা। স্যার আপনি এই বিষয়ে স্যার একটু ইনশাল্লাহ বলবো। তার আগে
দুইটা পয়েন্ট ওনার এই যে এর আগের যে ডিসকাশন এর মধ্যে যে আমাদের এই শুধু ঢাকা শহর কেন, ঢাকা অতগুলো মেট্রোপলিটন শহর আছে, জি এইখানে আমার মতে এক এক বাড়িতে দেখা যায় 2টা 3টা 4টা করে গাড়ি, ঠিক আছে না, একজন একটা মেয়ের জন্য, তারপর একজন। তো আমরা কি এইখানে আইন বানাবো শুধু বড় লোকদের জন্য? এটা হতে পারে না। এই জন্য আমাদের যেটা করা উচিত যে ঢাকার একটা এলাকা থাকবে, যে এলাকার ভিতরে কোনো গাড়িই যাবে না, গাড়ি বাইরে থাকবে, এখানে পাবলিক ট্রান্সপোর্ট থাকবে, পাবলিক ট্রান্সপোর্টেশনে যাবে। 2, এই স্কুলগুলোতে একটা বাচ্চা নিয়ে একটা গাড়ি যায়, গিয়ে স্কুলগুলোর মধ্যে জাম করে শেষ করে দেয়। কেন? সেই বাচ্চা কি ওই অন্য বাচ্চার সঙ্গে বাসে যেতে পারে না? আমরা এটাতে তো বাচ্চার সহমর্মিতা আমরা শেখাতে পারি। সে একটা গাড়িতে করে, নিজের গাড়িতে করে যাচ্ছে, একটা পাজেরো বা একটা এই যে BMW নিয়ে, তার মনের মধ্যে তো একটা আগের থেকে একটা অহমিকা তৈরি হবে। সেজন্য তার শিষ্টাচার শেখানোর জন্য তাকে ওই বাসে করে যাওয়া উচিত। এইগুলি এনশিওর করতে হবে, স্কুল বাস করলে। হ্যাঁ, এগুলি এনশিওর করতে হবে। এনিওয়ে, কামিং ব্যাক টু ইয়োর দিস থিং, এটা অ্যাকচুয়ালি আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এই কাজটা করেছে। এই যে এই দুই বাহিনীর মধ্যে একটা টানাপোড়েন এটা করেছে। আমি যেটা জানি, এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে, আমি তো জানি যে উত্তরপাড়া আসলে আপনাদের কি অবস্থা করে তারা। তার মানে এই বীজটা কিন্তু ওইখানেই বপন করা হয়ে গেছে উত্তরপাড়ার ব্যাপারে, যে এই তারা আসলেই পুলিশ বাহিনী কষ্টে থাকে, ঠিক আছে। অথচ অবশ্যই না, আমি নিজেই তো কতগুলা ইনএড অফ সিভিল পাওয়ারে ছিলাম, অনেক জায়গায় ছিলাম, এবং আমাদের সঙ্গে তাদের যে সৌহার্দ্য, যে সুন্দর একটা এবং আমাদের অনেক অফিসার আছে যারা ইভেন অ্যাকর্ডিং টু দি ওটাই কি বলে যেটা সিআরপিসি, হ্যাঁ, না সিআরপিসি না, যে আপনার সমসাময়িক অ্যাকর্ডিং টু দি র্যাঙ্কস কি থাকে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের মধ্যে তো যদিও মানে লেফটেন্যান্ট কর্নেল বা মেজর সাহেব পর্যন্ত আছে, তারপর আর নাই। কিন্তু তারপরেও আমরা যেটা করতাম যে তাদেরকে ভালো, মানে প্রথমে তাদেরকে সম্মান দিতাম, তাদের সঙ্গে করতাম, বিকজ পুলিশ ছাড়া ইন এইড অফ সিভিল পাওয়ার আর্মি কিছু করতে পারবে? জাস্ট টেল মি, করতে পারবে না। তো সেই আপনি বলতে চাচ্ছেন যে এটা সরকারি এই ডিভিশনটা করেছে, সরকারি এই ডিভিশনটা করেছে, এবং এর পরে যে জিনিসটা হয়েছে যে আমাদের সামহাউ দি আদার একটু পলিটিক্যালি এটাকে সামঞ্জস্য করা হয় নাই। কেউ হয়তো চেয়েছে যে এই দুই বাহিনীর মধ্যে বা দুই গ্রুপের মধ্যে একটু সংঘাত লাগিয়ে দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে যদি করা যায়, আমরা একটু সুবিধা আদায় করি। তো এটা কিন্তু সঠিক না, এটা সঠিক না, এবং রাষ্ট্রের জন্য খুবই খারাপ, স্যার, খুবই খারাপ। স্যার আপনার কাছে শেষ প্রশ্ন করি আমি স্যার, সেটা হলো যে আমাদের যে মানে এখন যে খুন ডাকাতি এগুলো যে হচ্ছে, এটার মূল কারণ আমরা যারা বলছেন যে এটার মূল কারণ হলো মাদক। তো এই মাদক নিয়ন্ত্রণে স্যার আপনাদের কোনো কি ভূমিকা স্যার? ধন্যবাদ। মাদক নিয়ন্ত্রণের জন্য পুলিশের যে অ্যাক্টিভিটি বা রোল, এই রোল তো বলা যায় যে খুবই ইম্পর্টেন্ট। তার পাশাপাশি ডিএনসি আছে, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল। এর পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ ইনডাইরেক্টলি কন্ট্রোল করার জন্য আরও কতগুলো সংস্থা কাজ করে। যেহেতু মাদকের প্রোডাকশন কিন্তু আমাদের দেশে খুব একটা হয় না, এগুলো বাইরে থেকে আসে, সেক্ষেত্রে আমাদের বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য সংস্থাগুলো কাজ করছে। বাইরের ওই রুটটা তো স্যার আমরা চিনি নাকি স্যার? ওটাকে এখনো চিনতে পারি না। বাইরের রুটটাকে আমরা চিনতে পেরেছি এবং আমরা জানি, তবে সেক্ষেত্রে আমাদের স্পেশাল অপারেশন করতে হবে। স্পেশাল অপারেশন পুলিশ সহ বিভিন্ন বাহিনী অ্যাজ ওয়েল অ্যাজ মাদক যারা ইউজ করে, বিশেষ করে তাদেরকে কিন্তু রিহ্যাবে পাঠাতে হবে। মিনিস্ট্রির কিন্তু অবদান আছে রিহ্যাব করার জন্য। ইম্পর্টেন্ট, আমরা আরো একদিন আলোচনা করব এটা নিয়ে। স্যার আজকে আমাদের সময় নাই, শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এনটিভিতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের সময়ের অভাবে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।